ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলাম, সেখানে আপনার অসংখ্য ভক্ত সমর্থক যেরকম আপনার জন্য কমেন্ট করেছেন, আজকে আপনার এই অনুষ্ঠান দেখবেন বলেছেন, আবার অনেকে সমালোচনাও করেছেন। তো আপনি আলোচিত সমালোচিত দুটিই কি বলতে পারি, আপনি কি বলবেন? আমরা যেহেতু গণমানুষকে নিয়ে কাজ করি এবং নির্দিষ্ট একটা আইডিওলজি, একটা ফিলোসফি, একটা দর্শনের উপর আমরা কাজ করি, স্বাভাবিকভাবে আমাদের পক্ষ বিপক্ষ দুটো দল থাকবে, এটাই স্বাভাবিক। কাজেই যারা পক্ষের তারা যেমন আমাদেরকে সমর্থন জানাবেন, যাদের আমাদের আইডিওলজিক্যালভাবে যারা আমাদের প্রতিপক্ষ তারা আমাদেরকে সমালোচনা করবেন, সেটাই স্বাভাবিক। সেটি কি কখনো অনেক বাড়াবাড়ি হয়ে যায়? মানে ধরেন আপনার মতামতের সমালোচনা তো করাই যায়, আপনি আমার মতামতের সমালোচনা, কিন্তু সেটি কি এই সমালোচনার বাইরে কখনো চলে যায়? মানে সেটি কি অগ্রহণযোগ্য পর্যায়ে কখনো ফেস করতে হয় আপনাকে? এখন যেহেতু তথ্য প্রবাহের তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহের যুগ, সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে প্রতিটি মানুষের হাতে হাতে, তো সেই জায়গায় আমরা বলি এখন যে যার হাতে এখন একটা স্মার্টফোন আছে তার হাতে একই সাথে একটা টিভি চ্যানেল এবং একটা পত্রিকা। সে একটা টিভি চ্যানেলের মালিক এবং একটা পত্রিকার মালিক, স্বাধীনভাবে সে সেখানে লিখতে পারে, বলতে পারে। কাজে এই তথ্য প্রবাহের অবাধ সময়ে সমালোচনা এবং বিপুল যখন প্রতিযোগিতার মুখোমুখি হয়ে দাঁড়াই আমরা, তখন সেই ক্ষেত্রে সাধারণ মানুষ তো আর সীমা পরিসীমা তারা রক্ষা করার কোনো চিন্তা করে না। স্বাভাবিক অনেক ক্ষেত্রে হয় এবং সেটাও একটা আমরা স্বাভাবিকই মনে করি। আপনার ফেসবুক সমস্যার কি সমাধান হয়েছে? ফেসবুক সমস্যার সমাধান হয়েছে এটা বলতে পারি না এখনো, তবে আগে যতটা বেশি সমস্যা ফিল করতাম, ফেস করতাম, এখন কিছুটা কম মনে হচ্ছে। এরপরেও সম্পূর্ণ সমাধান পোস্ট কি এখন আটকে দেয়? আমার পোস্ট আটকে দেওয়াটা বড় সমস্যা না। আমার ফেসবুকে যেটা বড় সমস্যা সেটা হলো যে আমার নাম এটাই হলো ফেসবুকে যে কোনোভাবে মার্ক করা। তো আমাকে নিয়ে যারা নিউজ করে বিশেষ করে বা যারা পোস্ট লেখে তাদের ওখানে আর নাম থাকলে তখন সেই জায়গায় ডেঞ্জারাস ইন্ডিভিজুয়াল হিসেবে মাঝে মাঝে সেখানে রেস্ট্রিকশন আসে বা সেটাকে তার মার্ক করে বসে। তো এটার কারণে অনেক পেজের উপর, অনেক আইডির উপর এবং অনেক যারা মিডিয়ার যে সকল ইগুলো আছে, প্ল্যাটফর্মগুলো আছে, সেগুলো অনেক সময় ঝামেলার মুখে পড়ে। এই জন্য অনেকে আমাকে নিয়ে নিউজ করতে চায় না আর কি। মানে ফেসবুক আপনাকে একজন ডেঞ্জারাস ইন্ডিভিজুয়াল বা ভয়ঙ্কর ব্যক্তি হিসেবে চিহ্নিত করেছে, কিন্তু আপনি কি কখনো ফেসবুকের সঙ্গে যোগাযোগ করে দেখেছেন যে তারা এটা কেন করেছে বা এটা যৌক্তিক কিনা, বা তারা এটা কেন, এই মার্কিংটা কেন করছে? আমরা তো সর্বোচ্চ জায়গা থেকে চেষ্টা করেছি। ইন্টারিম সরকারের আমলে একেবারে বিটিআরসি থেকেও সেখানে মেইল করা হয়েছে এবং এই বিষয়টা নিয়ে আমি হাইকোর্টে রিট করেছিলাম। সেই হাইকোর্টে রিটের অর্ডার নিয়ে সেখানে যোগাযোগ করা হয়েছে, কিন্তু আসলে মেটার সাথে যোগাযোগ করে যেটা আমরা বুঝি, সেই যেহেতু আমাদের বাংলাদেশে তাদের কোনো অফিস নাই, অথরিটি নাই, তো যোগাযোগটা সবটাই মেশিনারির মাধ্যমে হয়। সেখানে এআই প্রযুক্তির সাহায্যে তারা রিপ্লাই দেয়, প্রতি উত্তর দেয়। আসলে চূড়ান্ত কোনো তাদের সাথে নেগোসিয়েশন করা সম্ভব হয়নি, যার ফলে ওইভাবে ওরা ওদের প্রযুক্তির মাধ্যমে জবাব দেয়, কোনো প্রতিনিধি তাদের সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ অথবা টেলিফোনিক কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি এখনো। নিশ্চিত আপনি কথা বলতে চান? আপনি তো অবশ্যই চাই। আপনি চান। তো এখন আমি একটু রাজনীতির প্রসঙ্গে আসি। তো আপনি তো জানেন যে রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার দায়িত্ব গ্রহণ করেছেন। এটা নিয়ে কিন্তু একটা আলোচনা চলছে, তার বিরুদ্ধে মামলা করা যাবে কি যাবে না। ওই সময় তো অন্তর্বর্তী সরকারের সময় তার পদত্যাগের দাবিও ছিল, কিন্তু আজকে অলরেডি ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে মামলার একটি আবেদন হয়েছে। আমরা দেখি এ বিষয়ে আবার স্বরাষ্ট্র এবং আইনমন্ত্রী বক্তৃতাও দিয়েছেন। আমরা দেখি তার প্রধানমন্ত্রী বলেছেন যে তার দায়িত্ব পালন কালের সময় তিনি ইনডেমনিটি পেয়েছেন, কিন্তু এখন দায়িত্বের বাইরে আছেন। নাম্বার ওয়ান, উনি আবার বলছেন আইনমন্ত্রী যে জনদাবিকে তো আমরা উপেক্ষা করতে চাই না, কিন্তু কারোর প্রতি যেন অন্যায় করা হয় না হয়। আপনি বলেন যে মোহাম্মদ শাহাবুদ্দিন, তাকে কি বিচারের মুখোমুখি করার দরকার আছে, বা আদৌ উনি সে ধরনের কোনো কাজ করেছেন কিনা? আপনাদের অবস্থানটা আমি একদম স্পষ্টভাবে জানতে চাই। আমরা সুস্পষ্ট ভাষায় হাসিনা রেজিমের এবং তার যে ফ্যাসিবাদী অপতৎপরতা কার্যক্রম এবং বিশেষ করে জুলাই বিপ্লবের সময়
যে ব্যাপক গণহত্যা, এই সকল কার্যক্রমের ক্ষেত্রে প্রেসিডেন্টকেও শেখ হাসিনার অন্যতম সহযোগী হিসেবেই আমরা চিহ্নিত করি এবং সেই হিসাবে আমরা এই বিষয়গুলিকে কোনোভাবেই ইগনোর করার, পাশ কাটিয়ে যাওয়াকে আমরা বৈধ মনে করি না। মনে করি ব্যক্তি যেই হন না কেন তিনি কখনোই বিচারের ঊর্ধ্বে উঠতে পারেন না, কাজেই তার এই বিষয়গুলি অবশ্যই বিচার আওতায় আসা উচিত এবং আমরা তাকে গ্রেপ্তার করে এই বিষয়গুলোকে আমরা বিচারের দাবি জানিয়েছি। তো আমরা যতদূর খবর পেয়েছি, ধরেন যে উনি এবার চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন, তারপরে তিনি তো অলরেডি তার নিজের বাসায় উঠছেন বঙ্গভবন ছেড়ে। তো চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন, চিকিৎসার সুবিধা তো সবাই পেতে পারে, সেটা কোনো প্রশ্ন না। কিন্তু আপনার কি মনে হয়, মানে তার দেশের বাইরে তাকে পাঠিয়ে দেওয়া বা তার কি এই স্কোপ আবার তৈরি হচ্ছে কিনা? মানে শেখ হাসিনাকেও তো এখন আমরা দেখছি যে সামরিক পাহারাই তো তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনার তাকে ঘিরে আর কোনো জিনিস আজ করতে পারছেন কিনা আপনারা? এটাই মনে হয় যে উনি দেশে বাইরে চলে যাবেন এবং চিকিৎসার অজুহাতে তিনি বাইরে চলে যাবেন, হয়তো আর দেশে ফিরবেন না এই সময়টায়, এটাই এখন অনুমান করা যাচ্ছে। সেক্ষেত্রে আপনারা যারা রাজনৈতিক দলে আছেন, আপনারা যারা জুলাই আন্দোলনে ছিলেন, আপনারা যারা নির্বাচনে অংশ নিয়েছেন, পাশ করা না করা পরের কথা, আপনাদের অবস্থানটা কি হবে? মানে আপনারা কি খালি টকশোতেই কথা বলবেন না মুভ নিচ্ছেন? আমি সেটা একটু বুঝতে চাচ্ছি। না, আসলে আমরা এখন যে কোনো বিষয়ে আন্দোলন করা বা মাঠ পর্যায়ে কোনো কর্মসূচি পালন করা, একটা সময়টাও প্রতিকূল, অনুকূল না এই হিসেবে যে একটা সরকার ক্ষমতাসীন হয়েছে, অল্প মাত্র 5 মাস তারা ক্ষমতা দায়িত্ব পালন করছে, খুব বড় কোনো ইস্যু না হলেই আমরা এখনই সরকারকে কোনো ধরনের সরাসরি চ্যালেঞ্জ করতে চাই না। এখন রাষ্ট্রপতির যে বিষয়টা, সেখানে আইনগত কিছু বিষয়ও আছে, সেই সাথে এখানে আমরা আমাদের দাবিটা জানাচ্ছি। উনি ব্যক্তিগতভাবে কতটুকু কি অন্যায় অপরাধ করেছেন সেটার চেয়ে বড় বিষয় হলো একটা গুরুত্বপূর্ণ জায়গায় থেকে তিনি এই যে গণহত্যা এবং জুলাই যে গণহত্যা, বিশেষ করে ওনার সময়টায়, এটার সময় উনি বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, দায়িত্বে ছিলেন। শেখ হাসিনা যেভাবে ওই সময়টায় তাকে পালিয়ে যেতে সুযোগ দেওয়া হয়েছে, রাষ্ট্রপতিকেও সেই সুযোগটা যদি সরকার দেয় তাহলে আমি মনে করব যে সরকারের উপর এটা দায় থেকে যাবে। কিন্তু প্রফেসর ইউনূস সরকারের তো এই সুযোগটি ছিল। আপনি একটা ইউনিক ঘটনা আপনাকে আমি বলতেই চাই যে মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি আওয়ামী লীগের সময়ের রাষ্ট্রপতি, তিনি অন্তর্বর্তী সরকারের সময়ের রাষ্ট্রপতি, তিনি বিএনপির অল্প সময়ের রাষ্ট্রপতি। আপনি কিন্তু বাংলাদেশে আর কোনো রাষ্ট্রপতি থেকে 3 ধরনের সরকারে দেখবেন না, নাই। তো এইটা কেন? মানে ইউনূস সরকারই তো ব্যবস্থাটা নিতে পারতো, মানে এইটি তাহলে এই দায় দায়িত্ব কি ইউনূস সরকারকেও নিতে হবে না? আবার একই সঙ্গে প্রশ্নটা আবার রিপিটও করব, বিএনপির কি এমন যে তাকে রাখতে হলো বা তার কি কোনো স্বার্থ আছে? সেটা পরে আসছে, এখানে আসছে ইউনূস সরকারটা। ইউনূস সরকার, আমি যেটা বুঝি, শুধু ইউনূস সরকারের একা দায় না, অবশ্যই প্রধান দায় ইউনূস সরকারের আসবে। তবে ইউনূস সরকার যে প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষমতা গ্রহণ করেছে, সেটা তো প্রেসিডেন্টের যেই মাধ্যমেই, প্রেসিডেন্টের তত্ত্বাবধানে বা প্রেসিডেন্টের তাকে ক্ষমতায় রেখে সে অবস্থার মধ্য দিয়ে ইউনূস সরকার ক্ষমতা গ্রহণ করেছে এবং ক্ষমতা পরিচালনা করেছে। এই সময়টায় ইউনূস সরকারের যেই এই ধরনের ম্যান্ডেট বা এরকম অবস্থা ছিল কিনা সেটা বিবেচ্য বিষয়, যে তারা রাষ্ট্রপতিকে যদি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে হতো তাহলে বড় ধরনের একটা পরিবর্তন আনতে হতো, আবার একজন রাষ্ট্রপতি নির্বাচন করা, এ বিষয়গুলো ছিল। তো অন্তর্বর্তীকালীন সরকারের যেই গণভিত্তি বা তার আইনগত তাদের যে অবস্থান, নির্বাচিত সরকারের মতো তো অবশ্যই না। কাজে সেই দুর্বল জায়গা থেকে সেই সরকার রাষ্ট্রপতির সাথে এরকম কোনো পদক্ষেপ নেওয়ার, তার ব্যাপারে তার বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাওয়ার মতো ইউনূস সরকারের সেই সীমাবদ্ধতাটা ছিল আমি মনে করি। হ্যাঁ, তবে সকল রাজনৈতিক পক্ষ যদি একমত হয়ে, দেশের অন্যান্য স্টেক যদি একমত হয়ে এই বিষয়টায় কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারত তাহলে হয়তো সেই বিবেচনা করা যেত, কিন্তু আমরা সেটা তো দেখি নাই। অন্তর্বর্তীকালীন সরকার আমলেও
রাজনৈতিক বড় বড় পক্ষগুলো এই ব্যাপারে তাদের ঐক্যমত্য ছিল না। কাজেই সেই জন্য ইউনূস সরকারের দায়িত্ব অবশ্যই আছে, কিন্তু এই লিমিটেশনও ছিল। তো বিএনপির স্বার্থ কি ছিল এই যে 3-4 মাস হয়ে গেল তারপরে? বিএনপি যেহেতু প্রেসিডেন্টের মেয়াদ থাকে 5 বছর মেয়াদি, তো বিএনপি সরকার ক্ষমতায় শপথ নেওয়ার পর থেকে তাদেরও মেয়াদ 5 বছর। তো 5 বছর পরে স্বাভাবিকভাবে একটা তত্ত্বাবধায়ক সরকার আসবে। ইতিমধ্যে সাংবিধানিকভাবেও সেটা পুনর্বহাল হয়েছে। আবার বিএনপির কমিটমেন্টও আছে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার। সবকিছু মিলিয়ে একটা তত্ত্বাবধায়ক সরকার আসবে স্বাভাবিক হিসাবে 3 মাস মেয়াদি। তো সেই তত্ত্বাবধায়ক সরকারের আমলটায় প্রেসিডেন্টের যে অবস্থানটা সেটা খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত সিগনিফিকেন্ট একটা রোল প্লে করতে হয় সেই সময়টায় প্রেসিডেন্টকে। তো এখন যদি যেই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন, স্বাভাবিকভাবেই তার 5 বছরের মেয়াদ সেই সময়টায় কভার করে পরবর্তী গভর্নমেন্টের আর একটা লম্বা সময় তিনি পেয়ে যাবেন। তো আমার মনে হয় যে সেই অ্যাডভান্টেজটা গ্রহণ করার মতো একটা চিন্তা বিএনপির থাকাটাই স্বাভাবিক। বিএনপির আর কোনো তার প্রতি সফট কর্নারের কারণ আছে কিনা আপনার কি মনে হয় এখন পর্যন্ত? আরো একটা সফট কর্নারের সেটা একটা কারণ থাকতে পারে, যেটা আমরা মনে করি 2টা পয়েন্ট, এখানে একটা না শুধু। একটা তো হলো যে বিএনপির পূর্ণ এই নির্বাচন পূর্ববর্তী সময়টা 5ই আগস্টের বিপ্লব পরবর্তী সময় থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত বিএনপির মধ্যে একটা বিষয়ে খুব অস্থিরতা আমরা লক্ষ্য করেছি, যে কোনো মূল্যে দ্রুত নির্বাচন হোক। নির্বাচন যেন কোনোভাবেই কোনো কারণেই একদিনও এক মুহূর্ত যেন বিলম্বিত না হয়। সেই ক্ষেত্রে প্রেসিডেন্টের পরিবর্তন দেশের মধ্যে একরকম অস্থিরতা তৈরি করত। স্বাভাবিক ব্যবস্থাপনার মধ্যে সাংবিধানিক ব্যবস্থাপনা, রাষ্ট্রের যে শাসনতান্ত্রিক যে ধারাবাহিকতা, সেই জায়গায় কিছুটা ছন্দপতন হতে পারে, সেটা আবার নির্বাচন বিলম্বিত হওয়ার কোনো কারণ ঘটতে পারে। এই কারণে বিএনপি যেভাবেই ছিল সেভাবেই একটা নির্বাচন হয়ে ক্ষমতায় যাওয়ার একটা তারা বিএনপির মধ্যে ছিল, আমরা লক্ষ্য করেছি। আরেকটা বিষয় হয়ে থাকতে পারে, সেটা হলো যে বিএনপি যে ক্ষমতায় এসেছে বা নির্বাচনে এসে তারা এইভাবে ক্ষমতায় বিজয়ী হয়ে ক্ষমতা আরোহণ করলো, আমার কাছে মনে হয় যে এই জায়গাটায় বিএনপি সাদা চোখে শুধুমাত্র জনগণের ভোটেই নির্বাচিত হয়ে ক্ষমতায় চলে এসেছে, ব্যাপারটা এইভাবে ঘটে নাই। বরং এখানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব বাংলাদেশে এসেছেন। আসার আগে তিনি বলেছেন স্পষ্টভাবেই যে দেশে আসাটা শুধু ওনার নিজের একক ইচ্ছার উপরে নির্ভরশীল না, এখানে আরো অনেকের ইচ্ছার বিষয় আছে। খুবই রহস্যময় কথা ছিল, যেটা আমরা কখনোই এটার কোনো খোলাসা, এর কোনো সন্তোষজনক কোনো উত্তর আমাদের কাছে নেই। তো আমরা সেখান থেকে সন্দেহ করতেই পারি যে এমন কিছু বিষয় আছে যেগুলো সাধারণ মানুষের জ্ঞান জ্ঞাতের বাইরে। তো সেই জায়গাটাতেও বিএনপির যেই জায়গাগুলোতে বিএনপিকে একটা ম্যানেজ করে ক্ষমতা পর্যন্ত আসতে হয়েছে, ক্ষমতা চালাতে হচ্ছে, সেই জায়গাগুলো থেকেও প্রেসিডেন্টের ব্যাপারে কোনো ধরনের বাধ্যবাধকতা ছিল, সেটাও বিএনপিকে রক্ষা করতে হচ্ছে। তো কি মনে হয় যে আরো 3 মাস রাখলে তো আরো সুবিধা হতো? তাদের গভর্নমেন্ট তত্ত্বাবধায়ক সরকারের পরে চাইলে তাদের প্রেসিডেন্ট আরো 6 মাস থাকতো। তাহলে কি এই শেখ হাসিনার সাম্প্রতিক কোনো ঘোষণা, দেশে ফিরে আসা, এর সাথে তার সরিয়ে দেওয়ার সম্পর্ক, অথবা যেটি পত্রিকায় এসছে কিন্তু যদিও বিএনপি অস্বীকার করে যে শেখ হাসিনার সাথে লন্ডনে গিয়ে ফোনে যোগাযোগ, আপনারা কি মনে করেন? হঠাৎ আমি মনে করি যে এইভাবে যেভাবে বিএনপি এটাকে রিপ্রেজেন্ট করছে, ঘটনাটা এটুক হতেই পারে না। যে স্বাস্থ্যগত কারণে যে উনি পদত্যাগপত্র দিলেন আর উনিকে পদত্যাগপত্র গ্রহণ করে নেওয়া হলো, এটা কোনোভাবে বিশ্বাসযোগ্য বিষয় না। এখানে অবশ্যই কিছু কারণ আছে যেটা জনগণের সামনে ওপেন করা হয়নি, এবং সেটা এমনই কিছু একটা হবে যেটা বিএনপি নিজের অস্তিত্বের জন্য আশঙ্কাজনক মনে করেছে, অথবা বাংলাদেশের রাষ্ট্রের জন্য কোনো ধরনের আশঙ্কাজনক অপতৎপরতার সাথে প্রেসিডেন্টের কোনো সংশ্লিষ্টতা বিএনপির সামনে প্রমাণ হয়েছে বিধায় বিএনপি তাকে ক্ষমতায় রাখাটা কোনোভাবেই আর নিরাপদ মনে করে নাই। বিএনপির জন্য তিনি আর নিরাপদ ছিলেন না। বিএনপির জন্য, অথবা আমি বলবো শুধু বিএনপির জন্য না, হয়তো রাষ্ট্রের জন্য নিরাপদ না। বিএনপিকে আমি মানে এই সুধারণা রাখতে পারি যে কোনো, অর্থাৎ এত সরল ভাবে উনি যে গিয়েছেন, ব্যাপারটা সরল নয়। অবশ্যই শুনবো আপনার কথা, শুনবো দর্শক। তার আগে ক্ষিপ্ত হবে, এই প্রেক্ষাপটগুলো কেন আপনাকে খুব কঠোর সমালোচক মনে হচ্ছে এখন? হ্যাঁ, প্রথমেই তো বললাম আমি যে সরকারে যেই থাকবে, বিরোধী দল হিসেবে বা রাষ্ট্রের একজন রাজনীতিবিদ হিসেবে আমি সরকারকে সমালোচনা করবই। আমরা এর আগে
91 সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখনও বেগম জিয়াকেও আমরা এরকম কঠোর ভাষায় সমালোচনা করতাম, তো এখনো সমালোচনা করতেছি। আমাদের এইবারের সমালোচনার মূল জায়গাটা হলো যে গণভোটের যে রায় এবং জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা, বিএনপি এই ব্যাপারে একেবারে সম্পূর্ণ আমাদের চিন্তা এবং আমাদের আকাঙ্ক্ষার সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান করছে। আমরা মনে করি যে বিএনপির বর্তমান এই অবস্থাটা গণরায়ের বিরুদ্ধে, জুলাই আকাঙ্ক্ষার বিরুদ্ধে বিএনপির এই অবস্থাটা খুবই আপত্তিকর এবং কঠোর ভাষায় এটার সমালোচনা করার মতোই এই বিষয়টা। আর যে কথাগুলি আমি বলছি সেগুলো সবই সতর্কতামূলক। যদি তোমরা এটা না করো, স্বাভাবিকভাবেই এটা বিএনপির প্রতি আমার এক ধরনের কল্যাণকামিতা, তাদের প্রতি আমার এক ধরনের শুভকামনার থেকেই যে ঠিক যদি এটা স্বাভাবিক কথা যে আপনি যদি শেখ হাসিনার পথে হাঁটেন তাহলে পরিণাম আপনার শেখ হাসিনার মতোই হবে। আপনি যদি শেখ হাসিনা যে কাজটা করেছিল, শেখ হাসিনা এটাই করেছিল। না, আপনি কিন্তু বলছেন তাকে শেখ হাসিনার ভূতেও ধরেছে, হ্যাঁ, সেটা কি? শেখ হাসিনার ভূতটা হলো এই, শেখ হাসিনার ভূতটা এই সুনির্দিষ্টভাবে আমি যেটা বলছি এখন ব্যাপকভাবে বিভিন্ন সমাবেশগুলোতে, যে শেখ হাসিনা একটা নতুন গণতন্ত্রের ডেফিনেশন সামনে এনেছিল, উন্নয়নের গণতন্ত্র। মানে উনি উন্নয়ন করে দিচ্ছেন, উনি পদ্মা সেতু করে দিয়েছেন, সুতরাং দক্ষিণবঙ্গের আর অন্য কোনো গণতন্ত্রের প্রয়োজন নেই। ঢাকাবাসীর জন্য মেট্রো রেল করে দিয়েছেন, কাজেই উন্নয়নের গণতন্ত্র। অর্থাৎ উন্নয়ন হলে মানুষের আর গণতন্ত্রের প্রয়োজন নাই, অথবা উন্নয়ন করার নামই হলো গণতন্ত্র। এটাই ছিল শেখ হাসিনার গণতন্ত্রের ডেফিনিশন। বর্তমান সরকারকেও আমরা দেখছি যে তাদের ক্ষমতার সূচনাটাই হলো খুবই বাজে একটা সিদ্ধান্তের মধ্য দিয়ে। কোনটা? যে তারা সেটা হলো গণভোটের রায়টাকে যে তারা যেভাবে ডিনাই করলো, যে 70% মানুষ গণভোটে হাঁ দিল। তারেক জিয়া সাহেব নিজে গণভোটে হাঁয়ের পক্ষে ক্যাম্পেইন করলেন যে কোনো পরিস্থিতির সম্মুখীন হয়ে, কিন্তু সেই গণভোটের রায়টাকে তারা তুড়ি মেরে মানে একেবারে স্রেফ উড়িয়ে দিলেন। কাজেই সেই জায়গাটা থেকে এই ধরনের কঠোর কথা বা এরকম কঠোর অবস্থান একটা সরকারের আরো পরের দিকে বিরোধী দলকে নিতে হয়। কিন্তু এই সরকারের যাত্রাটাই তো শুরু হলো গণভোটের রায়কে অস্বীকার করার মধ্য দিয়ে। কাজেই এই জন্য এখান থেকে আমাদেরকে আমরা বলতে বাধ্য হচ্ছে এই কথাটা। ভূতটা হলো ওই জায়গাটায় যে সে জনগণের রায়কে, জনগণের ভোটাধিকারকে সম্পূর্ণরূপে একেবারে অকার্যকর করে দিয়ে উন্নয়ন দিয়ে তিনি সেটা রিপ্লেসমেন্ট চাইছিলেন। তো মনে হচ্ছে বর্তমান সরকারও ফ্যামিলি কার্ড আর কৃষক কার্ড দিচ্ছে, এটাই তার গণভোটের রায়কে ডিনাই করার এবং গণভোটের জনগণের রায়ের রিপ্লেসমেন্ট। এটা যে আমি তোমাকে উন্নয়ন দিচ্ছি, তোমাকে টাকা দিচ্ছি, কাজেই তোমার ভোটাধিকার না থাকলে সমস্যা নেই। তো কাজেই এটা আমি মনে করি এটা বিএনপির জন্য অবশ্যই খুব বিপজ্জনক এবং ঠিক এটা সেই শেখ হাসিনার মতোই একটা মনোবৃত্তি। কাজেই শেখ হাসিনার সেই ভূত এখন বিএনপির ঘাড়ে সওয়ার হয়েছে। এই ভূত তাড়ানোর জন্য আমরা চেষ্টা করছি। ভূত তাড়াবেন কিভাবে? ভূত তাড়াবার মন্ত্র বা ওষুধ, ভূত তাড়াবার আপনাদের সেই সক্ষমতা বা জনসমর্থন আছে? অবশ্যই। দেখেন এটার যে এবারে যে বিএনপি যে এটা জায়গাটা নিয়ে খেলছে সেটা হলো যে গণভোটের রায়। তো বিএনপি, আমাদের কাছে তো এই তথ্য আছে যে বিএনপি কিন্তু নির্বাচনের আগে যখন জুলাই সনদের বিষয় নিয়ে গণভোটের একটা ব্যালট দাঁড়ালো, সেই ব্যালটে 4টা প্রশ্ন আনলো, তখন বিএনপি কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল যে তারা না ভোটের পক্ষে ক্যাম্পেইন করবে এবং তারা তাদের সাংগঠনিক ওয়েতে তারা না ভোটের পক্ষেই সারা দেশে তাদের ভোটারদেরকে, তাদের সংগঠনকে তারা সেই ধরনের নির্দেশনা দিয়ে দিয়েছিল। মাঠ থেকে যে রিফ্লেকশনটা আসছে সেটা হলো যে যদি গণভোটে না এর পক্ষে তারা এভাবে ওপেনলি নেমে যায়, তাহলে জুলাই বিপ্লবের মাধ্যমে এই বাংলাদেশের মানুষের জুলাইয়ের প্রতি, জুলাই বিপ্লবের প্রতি এবং জুলাই চেতনার প্রতি তাদের বাংলাদেশের মানুষের যে বিপুল উচ্ছ্বাস, সেটা বিএনপির জন্য একটা বড় ধরনের বুমেরাং হতে পারে। এবং সেক্ষেত্রে আমরা বলি যে আমছালা দুটো যাওয়ার আশঙ্কা করেছে বিএনপি, যে না এর কারণে শেষ পর্যন্ত তাদের প্রতীকের উপরে ভোটের নেগেটিভ ইম্প্যাক্ট হতে পারে। সেই কারণেই তারেক জিয়া প্রকাশ্যে গণভোটে হায়ের পক্ষে বলতে বাধ্য হয়েছেন। কাজেই আমরা মনে করি যে বিএনপি এই গণভোটের বিপক্ষে যদি এভাবে তার অবস্থান বহাল রাখেন এবং সে সংস্কার করার যে কমিটমেন্ট ছিল, 31 দফার প্রথম দফা হলো তার সংবিধান সংস্কার করা, গণভোটে হায়ের পক্ষে বলে সে সংস্কার
কমিটমেন্ট করেছেন, এবং গণভোট যে অনুষ্ঠিত হবে সেটা একটা সেটেল বিষয়, এবং সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার মাধ্যমেই এটা নির্ধারিত হয়েছে যে আমরা গণভোটের মাধ্যমে জুলাই সনদকে বাস্তবায়ন করব। তাহলে এই সবগুলি বিষয় তো বিএনপি একেবারে সম্পূর্ণরূপে এখন সে তার অঙ্গীকার থেকে, বিএনপি তার কমিটমেন্ট থেকে 90% ডিগ্রি। তাহলে কি শেখ হাসিনার পথে কতটা হাঁটছে, মানে যদি হাঁটে বললেন, এখন আপনি কতটা হাঁটতে দেখছেন? এই যে আমরা দেখছি এখন এই হাঁটাটা যদি সে অব্যাহত রাখে এবং শেষ পর্যন্তই যদি বিএনপি এই সংস্কারের বিষয়ে কোনো দাবি না মানে, মিনিমাম একটা কম্প্রোমাইজ করে যদি জুলাই সনদকে সংস্কারের মাধ্যমে সংবিধানে রিপ্লেস করার পথে যদি বিএনপি একেবারেই না হাঁটে, আমি মনে করি এটা বিএনপির রাজনীতির জন্য অনেক বড় ধরনের একটা বাজে একটা কারণ হয়ে দাঁড়াবে। কি ধরনের পরিণতি হতে পারে? হ্যাঁ, পরিণতি হবে বিএনপি ব্যাপকভাবে জনসমর্থন হারাবে। নতুন জেনারেশন যারা জুলাইকে শেখ হাসিনার পথেই যাবে, শেখ হাসিনার পথ তো এটাই যে গণবিচ্ছিন্ন হয়ে যাওয়াটাই হলো মূল পরিণাম। আমরা একটু অন্য পর্যায়ে যাই। আমি জানি না সেই কোন প্রেক্ষাপটে, যে আপনি তো আফগানিস্তানে গিয়েছিলেন, আপনি এর আগে পাকিস্তানেও গিয়েছিলেন, পাকিস্তানের অ্যাম্বাসেডর এখানেও আপনার সাথে দেখা করেছে। একটি বক্তব্য আপনার ভাইরাল, আমি জানি না সেটার প্রেক্ষাপট কি, সেখানে আপনি বলছেন যদি দেখানো যায়, ভেঙে ফেলো পাকিস্তান, টুকরো করে দাও পাকিস্তান, গাদ্দারি পাকিস্তান। কোন প্রসঙ্গে? এটা কি সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের ব্যাপারে পাকিস্তানের ভূমিকা নিয়ে? না 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 না, এটা হলো 1970 সাল সহ 70-এর নির্বাচন এবং 70 পূর্ববর্তী বাংলাদেশের মানুষের উপর তাদের যে বৈষম্য, এবং বিশেষ করে 47-এ যখন পাকিস্তান সৃষ্টি হয়, সেই সৃষ্টির সময়ে পাকিস্তানের শাসক গোষ্ঠীর যে কমিটমেন্ট ছিল যে তারা ইসলামের নামে দেশটাকে মুক্ত স্বাধীন করেছিল, ভারত থেকে আলাদা করেছিল, দেশ বিভক্ত করেছিল, এবং সেখানে কমিটমেন্ট ছিল দেশে তারা ইসলামী শাসন ব্যবস্থা উপহার দিবে। কিন্তু সেটা 24 বছর পর্যন্ত পাকিস্তান শাসক গোষ্ঠী দেশের সাথে, জনগণের সাথে কৃত তাদের অঙ্গীকার তারা ভঙ্গ করে চলেছে, গাদ্দারি করে চলেছে। সেই গাদ্দারি যখন অব্যাহত রাখলো, তখনই আমরা বলেছিলাম, আমার বক্তব্যের সেই ধারাবাহিকতা হলো যে সেই ক্ষেত্রে গাদ্দার শাসকদের এই দেশে। আফগানিস্তান পাকিস্তানের সম্পর্ক তখন আপনি জানেন, এখন আফগানিস্তান ভারতের দিকে ঝুঁকছে, অথচ সেটি কথা ছিল না। মানে এই পরিস্থিতি কেন হয়েছে? পাকিস্তান কেন আফগানিস্তানের প্রতি যুদ্ধংদেহী? সেখানে কেন যুদ্ধ হয়, হামলা হয়? আবার ভারতের সঙ্গে আফগানিস্তানের এই এখনকার যে সুসম্পর্ক, এটি আপনি এই উপমহাদেশে কিভাবে? এটা হলো একটা যে ভূ রাজনীতির একটা জটিল সমীকরণ। সেটা হলো, আমি মনে করি যে আসলে পাকিস্তানের সাথে যে আফগানিস্তানের যে সীমান্ত বিরোধ, সেটার মধ্যে বড় ধরনের একটা ভূমিকা আছে আমেরিকান এবং পশ্চিমা বিশ্বের। পশ্চিমা বিশ্ব কোনোভাবেই আফগানিস্তানকে এখনো পর্যন্ত তারা কোনোভাবেই সহজীকরণ করতে দিচ্ছে না, এবং স্বাভাবিকভাবে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করার স্পেস দিচ্ছে না। না দেওয়াটা হলো পশ্চিমা বিশ্বের পলিসি। সেই জায়গা থেকে পাকিস্তানের সাথে পশ্চিমা বিশ্বের, বিশেষ করে পাকিস্তান আর্মির সাথে তাদের যে ভালো সম্পর্ক, সেই জায়গা থেকে আর্মি তাদের দ্বারা এখানে প্রভাবিত হয়ে আমি মনে করি যে আফগানিস্তানের সাথে বিরোধে এটা একটা বড় কারণ। এবং যেহেতু পাশাপাশি সীমান্তের বেশ কিছু স্বার্থের সংশ্লিষ্টতা আছে এখানে, এবং পাকিস্তানের যে সীমান্ত প্রদেশ, সেই সীমান্ত প্রদেশে সেখানে সশস্ত্র কিছু তৎপরতা আছে। সেই সশস্ত্র তৎপরতা নিয়ে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে একটা ভুল বোঝাবুঝি অথবা উত্তেজনা সৃষ্টি হয়। এই সমস্ত কারণে আমি যেটা বুঝি যে পাকিস্তানের সাথে আফগানিস্তানের একটা উত্তেজনা এবং বিরোধ। ভারতের সাথে যে বিষয়টা, সেটা সম্পূর্ণ ভিন্ন আরেকটা জায়গা। ভারতের সাথে আমি মনে করি, ভারতের সাথে আফগানিস্তানের যে সখ্যতা দেখা যায়, এটার সাথে পাকিস্তানের বিরোধের আমি কোনো যোগসূত্র আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় যোগসূত্র তো আরেকটা জায়গায় একটু ক্লিয়ার করবেন। সেটা হলো, সে ভারতের কাছে দুইটা বিষয় আছে। একটা হলো বিগত আমলটায়, অর্থাৎ বর্তমান এই আফগানিস্তানে যেই তালেবান সরকার আছে বা ইমারাতে ইসলামিয়া সরকার, এই সরকার আসার আগে ওই সরকারের আমলে ভারতের আফগানিস্তানে বিপুল বিনিয়োগ ছিল, এবং বড় বড় রাষ্ট্রীয় প্রজেক্টে তাদের অনেক বিনিয়োগ আছে। সেই বিনিয়োগগুলো বর্তমান সরকারের সাথে যদি তারা সম্পর্ক কন্টিনিউ করতে না পারে, সেই বিনিয়োগগুলো ঝুঁকির মুখে পড়বে। এটা হলো ভারতের একটা বড় নিজস্ব স্বার্থের বিষয়। দ্বিতীয় স্বার্থের বিষয় হলো, এখানে আফগানিস্তানে ব্যাপক সুযোগ নিচ্ছে হলো চায়না। নতুন একটা সদ্য স্বাধীন দেশ, 50 বছরের যুদ্ধ বিধ্বস্ত দেশে বিশাল একটা ইকোনমিক একটা মার্কেট সেটা। তো সেই মার্কেটে যেন একচেটিয়া চায়না সেখান থেকে লাভবান হতে না পারে,
সেই জন্য চায়নার সাথে প্রতিযোগিতামূলকভাবে ভারত সেখানে অগ্রসর হচ্ছে। আফগান সরকারের নীতি হলো যে যেই আসুক তারা তাদের দ্বারা দেশের উন্নয়নের জন্য সকলকে তারা সেখানে সুযোগ দিতে চায়, প্রতিযোগিতাটা তারা করে। আমার মনে হয় আপনি স্পষ্ট করতে পেরেছেন। আমি একটা প্রশ্ন করে বিরতিতে যাব, সেটা আগে শুনি আপনার বক্তব্য। একদম 24 বছরে পাকিস্তান তার ইসলামী প্রজাতন্ত্র ওই অর্থে কায়েম করতে পারেনি, নাম 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 ছাড়া। এরপরে 71 এলো, বাংলাদেশ স্বাধীন হলো, তারপরে 50 আরো ক্রস করলো 52। এখন কি পাকিস্তান ইসলামী শাসন কায়েম হয়েছে? এখনো পেরেছে? 50 বছর এখন পেরেছে? হ্যাঁ, না, পাকিস্তান সেই জায়গা থেকে অগ্রসর হতে পারেনি। পাকিস্তানকে কি আমরা ইসলামী রাষ্ট্র বলবো কিনা? না, পাকিস্তানকে তো ইসলামী রাষ্ট্র বলা যায় না। পাকিস্তানে ইসলামী রাষ্ট্রের যে মৌলিক শর্তগুলো সেগুলো পূরণ করে নাই, তবে কিছু এক দুইটার ক্ষেত্রে তাদের উন্নতি এবং অগ্রগতির সংবাদ আছে আর কি। শুনবো আপনার সাথে এই কথা আরো শুনবো দর্শক। তার আগে স্পিড নিবেদিত ফ্যাক্ট চেকে আরো একটি বিরতি বাতিল করা হয়েছে। আমরা একটু ব্যাকগ্রাউন্ডে সেগুলো দেখাই, পুরোটা না দেখালেও চলবে, মানুষ সেগুলো জানে যদি আমরা খবরাখবর দেখাই। প্রেস বিজ্ঞপ্তিতে স্পষ্টই বলেছে যে নৈতিক স্খলন। এখন আমার সংসদ সদস্য পদ থাকবে কি থাকবে না সেটি আমার এখানে আলোচনার বিষয় না। এই যে একটি জামায়াত ইসলামী ইসলাম ভিত্তিক একটি রাজনৈতিক দল, আপনার যে খেলাফতে মজলিস এটাও ইসলাম ভিত্তিক রাজনৈতিক দল, হেফাজত ইসলাম রাজনৈতিক দল না কিন্তু এটি একটি ধর্মভিত্তিক সংগঠন, আরো অনেক রাজনৈতিক দল আছে, চরমনাই পীর সাহেব আছে। একটি রাজনৈতিক দলের এর আগেও উনি এমপি ছিলেন, কিন্তু দীর্ঘ পরীক্ষিত লোকের এই ধরনের আচরণ কোনো ইম্প্যাক্ট তৈরি করে কিনা আমি সেটা আপনার কাছে জানতে চাই। স্বাভাবিক, এটা তো যে কোনো একটা এই ধরনের ঘটনা মানুষ এখানে শক হয় এবং মানুষ হতাশ হয়, মানুষের মধ্যে বাজে একটা ইম্প্যাক্ট পড়ে। বাকি এই জাতীয় ঘটনা তো ইতিহাস থেকে আমরা জানি যে মানুষ যে কোনো সময় মানুষের দ্বারা ভুল হওয়া সম্ভব, অনেক বড় মানুষের দ্বারাও এরকম ভুল হওয়া সম্ভব। এবং শুধুমাত্র পৃথিবীতে যারা নবীগণ তারাই যাবতীয় ভুল থেকে সুরক্ষিত। অন্য মানুষের দ্বারা যে কোনো সময় তার প্রবৃত্তির তাড়নায় হোক অথবা শয়তানের ধোকায় হোক, হয়তো বিভিন্ন কারণে মানুষের দ্বারা ভুল হওয়া সম্ভব, অপরাধ সংঘটিত হওয়া সম্ভব। কাজে সেই ধারাবাহিকতায় এরকম একটা ঘটনা ঘটেছে এটাই মনে করি আমরা। ধরেন ইসলাম তো কারোর রক্ষার উপরে নির্ভর করে না, সে নিজেকে রক্ষা করে, আমরা বলি সব সময়। কিন্তু এখানে কি মুসলমান বা ইসলামের ব্যাপারে না, মুসলমানদের ব্যাপারে কোনো বা ইসলাম ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর ব্যাপারে কোনো নেগেটিভ ধারণা তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হয় কিনা, বা যদি হয়ে থাকে কতটা সতর্ক থাকতে হবে? অবশ্যই সতর্কতা তো 100 ভাগের উপরে, যতটা সম্ভব সতর্কতার এখানে প্রয়োজন। বাকি ওই কথাটা যে ইসলাম কারো রক্ষার উপরে নির্ভরশীল কিনা, বিষয়টা ঠিক এরকম না। এখানে ইসলাম আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার একটা দায়িত্ব মুসলমানদের রয়েছে, ইমানদারদের রয়েছে। কাজে ইসলাম রক্ষা পাওয়া তো বড় বিষয় না, বড় বিষয়টা হলো যে আমরা আমাদের দায়িত্বটা অ্যাজ এ মুমিন, অ্যাজ এ মুসলিম, আমি আমার দায়িত্বটা পালন করতে পারলাম কিনা। আমি যদি আমার দায়িত্বটা পালন করতে না পারি, আমরা যদি আমাদের জাতিগতভাবে সেই দায়িত্ব পালন করতে না পারি, আমাদের ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠিত থাকবে না। আল্লাহ পাক অন্য আরেক ভূখণ্ডে যেই দেশের মানুষ ইসলামের প্রতি তাদের দায়িত্ব পালন করবেন, সেখানে ইসলামকে আল্লাহ পাক রক্ষা করবেন। তো এটা হলো ভূখণ্ড এবং জাতিগতভাবে, সম্প্রদায়গতভাবে যারা আল্লাহর বিধান পালন করবে, আল্লাহর দ্বীনের প্রতি, ইসলামের প্রতি তারা তাদের কমিটমেন্ট রক্ষা করবে, আল্লাহ তাদেরকে নিয়ামত হিসাবে ইসলামের নিয়ামত বৃদ্ধি করে দেবেন এবং ইসলামকে প্রতিষ্ঠিত করে দেবেন সেখানে। জি, আপনার সাথে আমার কথা হয়েছিল, আমি সেই কথা রাখবো। তবে দর্শকের একটি প্রশ্ন আছে, দর্শকরা অনেক প্রশ্ন করেছেন, তার ভিতরে একটা প্রশ্ন তিনি পজিটিভলি করেছেন যে রয়্যাল রিসোর্টের নারায়ণগঞ্জের 501 নম্বর কক্ষকে আপনি বিজয়ের প্রতীক ঘোষণা করেছেন। আমি বলি, এবং উনি আবার ওনার এই প্রশ্নটার থেকে আমি এখানে যাই যে 501 আমার কাছে কোনো নেতিবাচক বিষয় নয়, বরং এটি আমার ভাষায় ফেসিস্ট হাসিনা ও দোসরদের পরাজয়ের দলিল। 501কে বিজয়ের প্রতীক হিসেবে গ্রহণ করেছেন এবং ভবিষ্যতে এটি উদযাপন করবেন। আমার প্রশ্ন সেখানে যে এটি কি কিভাবে বিজয়ের প্রতীক হয়? রয়্যাল রিসোর্টের ঘটনা আমি নতুন করে আলোচনা করতে চাই না, এবং এটিকে উদযাপন কিভাবে করবেন? দেখেন, শেখ হাসিনা এখানে বড় ধরনের রাষ্ট্রীয় একটা অনৈতিক কাজের মানে ভয়াবহ রকমের মানে কার্যক্রম পরিচালনা করেছে। সে তার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আমার বিরুদ্ধে 2-3টা ওপেন সিক্রেট সে রাষ্ট্রীয় নীতিমালা এবং রাষ্ট্রীয় নীতি নৈতিকতা স্পষ্টভাবে লঙ্ঘন করেছে। সে যে উদ্দেশ্যে করেছিল সে উদ্দেশ্য এবং তারা যেইভাবে
এটাকে আমার ঘটনাটাকে জনগণের সামনে, মানুষের সামনে যেইভাবে ফলাও করে প্রচার করার চেষ্টা করেছিল, তৎক্ষণাৎই সেটা বুমেরাং হয়েছে। সেই সময়ে সেই এলাকায় মানুষের প্রতিক্রিয়া এটা ছিল যে উপস্থিত সে রাতে সেই এলাকায় আওয়ামী লীগের কোনো লোক থাকতে পারেনি, এবং সেটা কোনো পরিকল্পিত না, সেখানে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া এটা ছিল, এবং গোটা আওয়ামী লীগ সেই এলাকা থেকে বিতাড়িত হয়ে গেছে ওই রাতে। এরপরে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সেই এলাকায় মানুষের উপর তারা ব্যাপক ধরনের দমন পীড়ন পরিচালনা করে তারপর সেখানে সেই এলাকায় আওয়ামী লীগকে ঢুকতে হয়েছে। এরপরে আরো ভয়াবহ কার্যক্রম তারা অব্যাহতভাবে পরিচালনা করেছে, এবং এমনভাবেই তারা পরিচালনা করেছিল যাতে আমি আর কোনোভাবেই রাজনীতিতে বা একজন মানুষের দায়িত্বশীল হিসেবে নেতৃত্বে যেন কোনোভাবেই ফিরতে না পারি। কিন্তু আলহামদুলিল্লাহ আমি নেতৃত্বে ফিরেছি, এবং আগের থেকে আরো অনেক বেশি শক্তিশালী হয়ে আল্লাহ আমাকে ফেরার তৌফিক দান করেছেন। তো সেই জায়গাটা থেকে আমি মনে করি তাদের যে উদ্দেশ্য যেটা ছিল সেই উদ্দেশ্য সম্পূর্ণরূপেই ব্যাহত হয়েছে, এবং দীর্ঘ সাধনার মাধ্যমে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ আমাদের ধর্মীয় গোষ্ঠীর সাথে বেশ কিছু দূরত্ব তারা ঘুচিয়েছিল, কিন্তু আমার এই ঘটনার মাধ্যমে চিরন্তনভাবে আওয়ামী লীগ একটা ধারার সাথে তাদের যে গাদ্দারি, বিশ্বাসঘাতকতা, রাষ্ট্রীয় জায়গায় থেকে এরকম একটা আচরণের মাধ্যমে সে যেই ঘটনা ঘটিয়েছে এটাকে বহুযুগ পর্যন্ত আওয়ামী লীগকে ভুগতে হবে। তাহলে 501কে বিজয়ের প্রতীক হিসেবে উদযাপন করবেন কিভাবে? উদযাপন তো এভাবে করব যে আমরা আমাদের 1971-এ আমরা স্বাধীনতা লাভ করেছি, হ্যাঁ, বিজয় লাভ করেছি। বিজয় লাভ করেছি কিসের মাধ্যমে? আমরা বলি প্রধানত দুটো জিনিসের মাধ্যমে। আমরা বলি একটা সংখ্যা বলি, 30 লক্ষ মানুষের রক্ত, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে। তো এই যে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা যে স্বাধীনতা লাভ করলাম সেটা আমরা উদযাপন করি কিভাবে? আমার মা বোনকে তারা ইজ্জত লুণ্ঠন করেছিল, আমাদেরকে অবদমিত করার জন্য, কিন্তু সেটা পারে নাই। আমরা বিজয়ী হয়েছি, আমরা এই জন্য 16 ডিসেম্বর বিজয় উদযাপন করি। শেখ হাসিনা আমার সম্মান নষ্ট করার চেষ্টা করেছিল, আমাকে নিঃশেষ করার জন্য। শেখ হাসিনা ব্যর্থ হয়েছে, এবং আল্লাহর রহমতে আমরা সফল কাম হয়েছি। এই জায়গাটাই হলো আপনি তো জুলাই আন্দোলনের অংশীদার, আপনি জুলাই আন্দোলনের সামনের সারির লোক। এখন আপনাদের সঙ্গে যারা ছিল তারা কিন্তু সংসদে এটা এক্সপান্স করা হয়েছে, শব্দটা আমি এক্সপান্স হিসেবে বলি, এটাকে আবার মুতাবিয়া হিসেবে স্পিকারের সামনে হাজির করছে। স্পিকার বলছেন এটার ব্যাখ্যা আমি দেই না। তো তারা এটা কিভাবে করে? এটা বিএনপির যে অর্বাচীন লোক এটা করেছিল, করার সাথে সাথেই প্রধানমন্ত্রী তাকে তখনই নিষেধ করেছেন, এবং অধিবেশনের পরপর সে আমার এমপির কাছে সে হাতে পায়ে ধরে ক্ষমা চেয়েছে। কাজেই সে যেই একটা মানে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছে, সে মনে করেছে শেখ হাসিনাকে সে নকল করতে চেয়েছিল। শেখ হাসিনা যেরকম কথায় কথায় খালেদা জিয়ার চরিত্র নিয়ে কথা বলতো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের চরিত্র নিয়ে কথা বলতেন শেখ হাসিনা, এটা ছিল তার চারিত্রিক বৈশিষ্ট্য, যে মানুষকে চারিত্রিকভাবে ব্লেম দেওয়া। তো সেই আদর্শের অনুকরণে আমরা বলি যে বিএনপির ঘাড়ে যে আওয়ামী লীগের ভূত সওয়ার হয়েছে, ওই কুলাঙ্গারের যারা এই ধরনের কথা বলার চেষ্টা করেছে সেই অর্বাচীনের উপরেও শেখ হাসিনার ভূত সওয়ার। একদম শেষ প্রশ্ন, গাজী নজরুল ইসলাম তিনি বলেছেন তার ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করা হয়েছে। তিনি তো তার স্ত্রী, যার ব্যাপারে আমরা এখন যাকে বলা হয় স্খলন। আপনিও বলেছেন আপনার ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন হয়েছে। এই দুইটা আপনি মিলাবেন কিভাবে? উনিও তো বলছেন আমার ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন, আপনিও বলছেন আপনার ব্যক্তিগত গোপনীয়তা চরমভাবে লঙ্ঘন। বিষয়টা কি একই না আলাদা? ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের ক্ষেত্রে অভিন্ন, কিন্তু ওনার বিষয়ে ওনার সংগঠন তারা তদন্ত করে ওনার স্খলনের প্রমাণ পেয়েছে। আর আমার বিরুদ্ধে যখন রাষ্ট্রীয়ভাবে অভিযোগ উত্থাপন করা হলো, আমার সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয়ভাবে সেটাকে যাচাই করেছে, এবং